হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি পোলেন গ্রেনের ব্যাপারটা বলেছিলাম, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্লাওয়ারের প্রি ফার্টিলাইজেশন স্টেজ কী কী থাকে বা কী ওর মধ্যে কী ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয় সেগুলো বলেছিলাম। আশা করি তোমরা ওগুলো পড়েছো এবং কোনো সমস্যা নেই। তো এবার আমি দ্বিতীয় পার্টটা অর্থাৎ পিস্টল, মেগাস্পোরেঞ্জিয়াম এবং এমব্রায়ো স্যাক অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার ইন প্রি ফার্টিলাইজেশন স্টেজ সেটা পড়বো। এবং এর মধ্যে এগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট, কারণ এগুলো যদি জানা না থাকে তাহলে পরবর্তীকালে যখন আমাদের ফার্টিলাইজেশনটার স্টেজ আসবে বা কী করে কিসে কনভার্ট হচ্ছে সেইগুলো কিন্তু বোঝা যাবে না, সেই কনভার্সনগুলো বোঝা যাবে না যে কিসে কী কনভার্ট হয়। তো চলো এটা শুরু করি এবং তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সুবিধা হবে। তো the gynoecium represents the female reproductive part of the flower। এই যে স্ত্রীস্তবক হয় সেই স্ত্রীস্তবকটি কিন্তু ফুলের ফিমেল মানে রিপ্রোডাক্টিভ পার্টটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্টকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে অ্যান্ড্রোয়েশিয়াম করছে। The gynoecium may consist of a single pistil and or maybe more than one pistil। তাহলে গাইনোসিয়াম বা স্ত্রীস্তবকে কিন্তু গর্ভপত্র থাকে এবং ওটা যদি একটাই থাকে তাহলে সেটাকে বলে মনোকার্পেলারি, এবং যদি একাধিক থাকে সেটাকে বলা হয় কিন্তু মাল্টিকার্পিলারি। এবার মনোকার্পিলারি তো যদি একটা থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি বাইকার্পিলারি থাকে তার মানে বাইকার্পিলারি বলতে মাল্টিকার্পিলারি থাকে অর্থাৎ একের বেশি থাকে, সেটাও কিন্তু আবার বাইকার্পিলারি হতে পারে, ট্রাইকার্পিলারি হতে পারে, টেট্রাকার্পিলারি হতে পারে, আর পেন্টাকার্পিলারি হতে পারে। এবার মনোকার্পিলারি যদি থাকে এক গর্ভপত্রী, সেটার এক্সাম্পল হয়ে যাবে মটর অথবা পাইসাম স্যাটিভাম। এবং যদি মাল্টিকার্পিলারি হয় তারও ওই ডিভাইড অনুসারে বা ডিভিশন অনুসারে অনেক রকম হয়, যেমন যদি বাইকার্পিলারি বলো সেটা কিন্তু ধূত্র হয়ে যাবে, মানে দুটো গর্ভপত্র সেটাতে থাকবে। এবার when there are more than one pistils may be fused together or syncarpus or may be free apocarpus। এবার যদি একটার বেশি পিস্টল থাকে তাহলে সেটা আবার ফিউজ হিসেবেও থাকতে পারে এবং অথবা মুক্ত অবস্থাতেও থাকতে পারে। যদি ফিউজড হিসাবে থাকে সেটাকে বলে সিনকার্পাস, যার বাংলা নাম হচ্ছে যুক্ত গর্ভপত্রী, এবং যদি ফ্রি থাকে বা মুক্ত সেটা হচ্ছে অ্যাপোকার্পাস বা তার বাংলা নাম হচ্ছে মুক্ত গর্ভপত্রী। Each pistil has three parts: the stigma, style and ovary। প্রতিটা পিস্টলের আবার তিনটে পার্ট থাকে, তার মানে পিস্টল কোথায় থাকছে? পিস্টল থাকছে হচ্ছে তোমার গাইনোসিয়ামে, এবং পিস্টলে তিনটা পার্ট আছে, সেটা হচ্ছে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। এবার স্টিগমা যেটা বলছি, স্টিগমার হচ্ছে বাংলা নাম যেটা সেটা হচ্ছে গর্ভমুণ্ড, স্টাইলের যে বাংলা নাম সেটা গর্ভদণ্ড, এবং ওভারির যে নাম সেটা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। এবার দ্য স্টিগমা সার্ভস এ ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর পোলেন গ্রেনস। এই যে স্টিগমাটা অর্থাৎ স্টিগমা বা গর্ভমুণ্ডটা সেটা কি হয়, পোলেন গ্রেইনসে ল্যান্ডিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ল্যান্ডিং প্ল্যাটফর্ম বলতে যখন ফার্টিলাইজেশনটা হয় অর্থাৎ যখন পরাগনালীর, আমরা তো জানি সাধারণত যে পরাগরেণুটা পরাগনালীর আকারে ডিম্বকে এসে পড়ে বা ডিম্বাশয়ে এসে পড়ছে, তো সেটা কোথায় পড়বে, মানে কোথাও এসে তো মিট করবে না যেখানে তোমার মানে পোলেন গ্রেনটা আসবে, তো সেই ল্যান্ডিং প্ল্যাটফর্ম হিসেবে কে কাজ করছে? স্টিগমা কাজ করছে। স্টাইল কি? স্টাইল অথবা গর্ভদণ্ড ইজ ইলংগেটেড স্লেন্ডার পার্ট বিনিথ দ্য স্টিগমা। এবার স্টিগমাটা সবার ওপরে থাকছে, তারপর থাকবে স্টাইল, অ্যান্ড দেন থাকবে ওভারি। তার মানে এরকম যে গোল পার্ট এরকম করে ধরে এরকম যদি একটা পার্ট আমরা কনসিডার করি তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে স্টিগমা, এই পার্টটা স্টিগমা, অ্যান্ড এই পার্টটা হচ্ছে ওভারি। আমি তোমাদের বোঝার জন্য নর্মাল হিসেবে ছবি করছি, এটা কিন্তু ভালোভাবে ছবি এনসিইআরটিতেই দেওয়া আছে। এটা হচ্ছে স্টাইল, মানে টোটাল যে জিনিসটা অর্থাৎ এই যে টোটালটা এটাকে বলা হয় পিস্টল, এবং এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, ওপরেরটাকে বলা হয় স্টিগমা, তারপরটাকে বলা হয় স্টাইল, দেনকে বলা হয় ওভারি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার
এই যে the style is elongated between the stigma বললাম, the basal bulged part of the pistil is ovary। এবার যে বেসাল যে বাল্জ পার্ট থাকে অর্থাৎ এই যে এটা অনেকটা বড় হয়, এটা বাল্জ থাকে এবং এটা বেসে থাকে, তো এটা হচ্ছে ওভারি। ইনসাইড দ্য ওভারি ইজ দ্য ওভারিয়ান ক্যাভিটি অর লকিউল। তাহলে এই ওভারির ভেতরে কি থাকছে? ওভারিয়ান ক্যাভিটি থাকছে। দি প্ল্যাসেন্টা লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি, এবং প্ল্যাসেন্টা বা অমোরা যেটাকে বলি সেটা কিন্তু ওভারিয়ান ক্যাভিটির ভেতরে থাকছে। Recall the definition and types of placentation that you have studied in class 11। এই যে পার্ট দেখছো এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে স্টিগমা, এটা স্টাইল, এটা ওভারি, আর নিচে আছে থ্যালামাস। Arising from the placenta are megasporangia commonly called ovules। Arising from the placenta, যে অমরাটা প্ল্যাসেন্টা থেকে হচ্ছে, আর মানে যে প্ল্যাসেন্টা থেকে হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া commonly called ovules। The number of ovules the number of ovules in an ovary may be one, that is wet patty mango, or many, papaya, watermelon, orchid। তো দি মেগাস্পোরাঞ্জিয়াম অর ওভিউল, অথবা এটাকে বাংলাতে বলা হয় ডিম্বক। লেট আস ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলভস উইথ দ্য স্ট্রাকচার অফ এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম ওভিউল। এবার আমরা কি করব, একটা আদর্শ ডিম্বকের বা একটা ডিম্বকের যে অ্যাঞ্জিওস্পার্ম ওভিউল অর্থাৎ যে সপুষ্পক উদ্ভিদের একটা ডিম্বকের কি কি স্ট্রাকচার হয়, এখন আমরা সেই ব্যাপারে দেখব। তার আগে বলে রাখি, ওপরে যে ছবিগুলো দেখছো তার মধ্যে এই ছবিটা হচ্ছে সম্পূর্ণরূপে স্ট্রাকচারের, এই যে ছবিটা আছে সেটা হচ্ছে মাল্টিকার্পেলারি, মানে গর্ভপত্রী অনেকগুলো থাকবে, এবং এটা সিনকার্পাস কারণ এটা যুক্ত অবস্থায় আছে। দেখো এই যে পার্টগুলো এগুলো কিন্তু যুক্ত অবস্থায় আছে। এটা হচ্ছে ফ্রি আছে, এটা হচ্ছে অ্যাপোকার্পাস, এবং লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ওভিউলার স্ট্রাকচার, যেটা এখন আমরা করব। The ovule is a small structure attached to the placenta by means of stalk called funicle। তাহলে ওভিউলটা কি? এটা একটা ছোট স্ট্রাকচার, এটা প্ল্যাসেন্টার সাথে কানেক্ট থাকছে, অ্যাটাচ থাকছে বাই মিনস অফ এ স্টক কল ফানিকল। ফানিকলের সাথে, ফানিকলের বাংলা নাম হচ্ছে ডিম্বক বৃন্ত। সে ডিম্বক বৃন্তের দ্বারা এই যে ওভিউলটা সেটা হচ্ছে আমোরার সাথে কিন্তু অ্যাটাচড হয়ে থাকছে। দ্য বডি অফ দ্য ওভিউল ফিউজেস উইথ দ্য ফানিকল ইজ দ্য রিজন কল্ড হাইলাম। হাইলাম কি? হাইলাম হচ্ছে ডিম্বক নাভি। এই ডিম্বক নাভির দ্বারা কিন্তু এই যে ওভিউলটা সেটা হচ্ছে ফানিকলের সাথে কানেক্ট থাকছে, আর ওভিউলটা ফানিকলের দ্বারা আবার হচ্ছে প্ল্যাসেন্টার সাথে কানেক্ট থাকছে। দাস হাইলাম রিপ্রেজেন্টস দ্য জাংশন বিটুইন দ্য ওভিউল অ্যান্ড ফানিকল। এইভাবে হাইলাম কিন্তু ওভিউল আর ফানিকলের মধ্যে জাংশন হিসেবে কাজ করছে। ইচ ওভিউল হ্যাজ ওয়ান অর টু প্রোটেক্টিভ এনভেলপস কল্ড ইন্টেগুমেন্টস। এই যে ওভিউলটা আছে সেটা একটা অথবা দুটা প্রতিরক্ষামূলক আবরণী আছে ওভিউলের, যেটাকে বলা হয় ইন্টেগুমেন্ট অথবা ডিম্বক ত্বক। ইন্টেগুমেন্ট এনসার্কেল দ্য নিউসেলাস এক্সেপ্ট দ্য টিপ where a small opening called the micropyle is organized। এই যে ইন্টেগুমেন্ট যেটা আছে বা ডিম্বক ত্বক সেটা কি করছে? এনসার্কেল করে রাখছে, মানে গোলাকার ভাবে এনসার্কেল করে রাখছে বা ঘিরে রাখছে নিউসেলাসটাকে। নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা যেটাকে বাংলায় বলে, যেখানে কিনা অ্যাট দ্য টিপ মানে সেই জায়গায় যেখানে কিনা হচ্ছে মাইক্রোপাইলটা বেরিয়ে আছে। এক্সেপ্ট দ্য টিপ মানে মাইক্রোপাইলকে মানে বাংলাতে বলে হচ্ছে ডিম্বকরন্ধ্র, যেখান থেকে ডিম্বকরন্ধ্রটা গেছে। যেমন ওইখানে ছিল রেণু বৈস্তাকে ছিল হচ্ছে মানে তোমার যেটা পোলেন গ্রেনে আমরা পড়লাম, এক্সাইনে ছিল রেণু মানে যেমন এক্সাইনে ছিল জার্মপোর এক্সাইনে, সেরকম হচ্ছে তোমার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মাইক্রোপাইল। যেখানে মাইক্রোপাইল থাকছে সেটা ছাড়া বাকি সমস্ত জায়গা কিন্তু কোটেড আছে কি দিয়ে? সেখানে আছে হচ্ছে ইন্টেগুমেন্ট দিয়ে। আর ওখানে যেমন ছিল স্পোরোপোলেনিন, এক্সাইনের ওপরেই সেটা ছিল। আচ্ছা, অপোজিট দ্য মাইক্রোপাইলার এন্ড, যেখানে মাইক্রোপাইলটা যাচ্ছে, অর্থাৎ যদি আমরা বলি
যে এইটা হচ্ছে ওভিউল, আর এখান দিয়ে যদি যায় হচ্ছে মাইক্রোপাইল, এখান থেকে যদি মাইক্রোপাইল যায় তাহলে এর যে অপোজিট ডিরেকশনটা এই জায়গাটায় থাকবে হচ্ছে আমাদের চালাজা, অথবা যেটাকে বাংলায় বলে ডিম্বক মূল। আর এইখান দিয়ে অর্থাৎ বাকি যে জায়গাগুলো এইগুলো দিয়ে কিন্তু সব জায়গায় ইন্টেগুমেন্ট দিয়ে কানেক্ট করা আছে, আর টোটাল পার্টটাকে বলছি আমরা ওভিউল। এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো এবার এটা করি। enclosed within the integuments is a mass of cells called nucellus। এর ভেতরে অর্থাৎ ইন্টেগুমেন্ট দিয়ে যে জায়গাটায় করা থাকছে, অর্থাৎ এই যে জায়গাটা এটা দিয়ে কানেক্ট করা আছে, মানে আবৃত আছে ইন্টেগুমেন্ট দিয়ে, এই যে পার্টটাকে বলা হয় ভ্রূণ পোষক কলা অথবা নিউসেলাস। এরপর কি আছে, সেলস অফ নিউসেলাস হ্যাভ অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। এই যে নিউসেলাসের পার্টটা আছে, অর্থাৎ এই যে জায়গাটায় এখানে কিন্তু ফুড থাকছে, মানে ভ্রূণ পোষক কলার কাজ বা নিউসেলাসের কাজ হচ্ছে ফুড রিজার্ভ করা। Location at the nucellus is the embryo sac or female gametophyte located inside the nucellus। এর মধ্যে থাকছে embryo sac অথবা ভ্রূণস্থলী। At an ovule generally has single embryo sac formed from a megaspore। ওভিউল সাধারণত একটাই এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী যেটা মেগাস্পোর থেকে হয়, মেগাস্পোর বা স্ত্রীরেণু মাতৃকোষ। এবার মেগাস্পোরোজেনেসিস হলো এমন একটা প্রসেস যে প্রসেসে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে বা মানে যেরকম আমরা মাইক্রোস্পোরোজেনেসিসে করেছিলাম সেরকম এখানেও স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কিন্তু হচ্ছে যে রেণুটা কনভার্ট হচ্ছে বা রেণু পরিণত হচ্ছে সেটাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। The process of formation of megaspores from the megaspore mother cell is called megasporogenesis. Ovules generally differentiate a single megaspore mother cell in the micropylar region। মাইক্রোপাইলার রিজনের দেখো একটা ব্যাপার আছে যে ওভিউলস জেনারেলি ডিফারেন্সিয়েট, ওভিউল বা বললাম যেটা বললাম আমরা ডিম্বক, সে ডিম্বকটা ডিফারেন্সিয়েট করে কি করে, মানে ডিফারেন্সিয়েট করে কি প্রডিউস করে, এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল, স্ত্রী রেণু মাতৃকোষ বা এমএমসি। অর্থাৎ অনেক সময় শর্ট ফর্ম দিয়ে দেয় এমএমসি, বা এমএমসি কিসের থেকে প্রডিউস করছে সেটা কিন্তু এই যে ওভিউলটার থেকেই হচ্ছে ইন এ মাইক্রোপাইলার রিজন। এবং এটা কোন রিজনে হচ্ছে, মাইক্রোপাইলার রিজন বা যেখানে ডিম্বক রন্ধ্র ছিল সেখানে কিন্তু হচ্ছে। অফ দ্য নিউসেলাস ইজ দ্য লার্জ কন্টেইনিং dense and a prominent nucleus। নিউক্লিয়াস সরি। তাহলে যে রেণু মাতৃকোষটা হচ্ছে সেটার কিন্তু সাইটোপ্লাজমটা কি হবে, সেটা সাইটোপ্লাজমটা ডেন্স হবে এবং একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, দ্য এমএমসি আন্ডারগোস মিওটিক ডিভিশন। এই এমএমসিটা তারপর হচ্ছে বা স্ত্রীরেণু মাতৃকোষ যেটা আমরা বলছি, মানে ডিম্বকে যে এমএমসিটা বা স্ত্রীরেণু মাতৃকোষ থাকছে সেটা তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট করবে, অর্থাৎ ডিফারেন্সিয়েট বা ডিভাইড হবে কিসের দ্বারা, মিওটিক ডিভিশনের দ্বারা। এবার একটা কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য এমএমসি আন্ডারগোয়িং মিওসিস। এমএমসিটা কেন মিওসিস হচ্ছে, কারণ আমরা যে ওভিউলে যেটা করছি সেটা সাধারণত কিন্তু ডিপ্লয়েড হয়, স্ত্রীরেণু মাতৃকোষটা কিন্তু ডিপ্লয়েড হয়, সেখান থেকে যখন রেণু করব সেটা হ্যাপ্লয়েড, এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোন ডিভিশনের দ্বারা হয়, মিওসিসের দ্বারা। সেজন্য কিন্তু মিওসিসে এমএমসিটা হয়, না তো কিন্তু মাইটোসিসে হতে পারতো। যেহেতু ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের ব্যাপার আছে সেজন্য কিন্তু এই যে মিওসিস হচ্ছে। মিওসিস রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ 4 মেগাস্পোরস। মিওসিস রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ একটা মিওসিস থেকে কিন্তু একটা থেকে 4টে আমাদের মেগাস্পোর পাচ্ছি আমরা। ফিমেল গ্যামেটোফাইট ইন এ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফিমেল গ্যামেটোফাইট বলতে কি বোঝাচ্ছে, স্ত্রীলিঙ্গধর, মানে স্ত্রীলিঙ্গধরের যে উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর যে পার্টটা, মানে মেল বলতে গেলে স্ত্রীলিঙ্গের যে পার্টটা থাকছে সেটাকে গ্যামেটোফাইট বলা হয়। এবার ফিমেল গ্যামেটোফাইটে আসি।
ইন আ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের বেশিরভাগের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেগাস্পোরস ইন ফাংশনাল ওয়াইল দ্য আদার 3 ডিজেনারেট। এমএমসি থেকে যে 4টে মেগাস্পোর পাচ্ছি তার মধ্যে থেকে যে একটাই ফাংশনাল থাকছে এবং বাকিগুলো কিন্তু বিলুপ্ত বা নষ্ট হয়ে যাচ্ছে। অনলি দ্য ফাংশনাল মেগাস্পোর ডেভেলপ ইন্টু আ ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাক। এই একটা থেকে কিন্তু কতগুলো হচ্ছে, এই একটা থেকেই কিন্তু একটা ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্য মেথড অফ এমব্রায়ো স্যাক ফর্মেশন ফ্রম আ সিঙ্গেল মেগাস্পোর ইজ টার্মড মনোস্কোপিক ডেভেলপমেন্ট। এই মনোস্কোপিক ডেভেলপমেন্ট কাকে বলা হয়? যেটাতে যে মেথডে একটা মানে এমব্রায়োস্যাক ফর্ম হয়ে যাচ্ছে, গোটা একটা এমব্রায়োস্যাক ফর্ম হয়ে যাচ্ছে কেবলমাত্র একটা মেগাস্পোর থেকে। এটা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে যে হুইচ ইজ দ্য ফর্মেশন মেথড অফ দ্য এমব্রায়োস্যাক ফ্রম দি সিঙ্গেল মেগাস্পোর। আচ্ছা, এখানে একটা আছে যে প্লয়েডি দিয়েছে যে অফ দ্য নিউসেলাস। এবার নিউসেলাস কী হবে? নিউসেলাসে প্লয়েডি কী হবে? ডিপ্লয়েড হবে। নিউসেলাসে প্লয়েডি ডিপ্লয়েড হবে। দেন হচ্ছে তোমার এই এমএমসি ডিপ্লয়েড হবে, ফাংশনাল মেগাস্পোর হ্যাপ্লয়েড হবে, ফিমেল গ্যামেটোফাইটও কিন্তু হ্যাপ্লয়েডই হবে। আচ্ছা, লেটেস্ট স্টাডি ফর্মেশন অফ দ্য এমব্রায়োস্যাক ফ্রম আ লিটল মোর ডিটেল। এখানে এইটুকু হচ্ছে কি করে এমব্রায়োস্যাকটা একটা সিঙ্গেল কোষের থেকে হচ্ছে সেটা এবার করব। আচ্ছা, দি নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডস মাইটোটিক্যালি টু ফর্ম 2 নিউক্লিয়াই হুইচ মুভ টু দ্য অপোজিট পোলস ফর্মিং 2 নিউক্লিয়েট এমব্রায়োস্যাক। প্রথমে কি হয়, যে মেগাস্পোর থাকে সেটা হচ্ছে এই যে একটা মেগাস্পোর যেটা ছিল সেটা প্রথমে দুটোতে ডিভাইড করছে এবং তারপর then 2 more sequential mitotic nuclear divisions result in the formation of 4 nucleate and later the 8 nucleate stages of the embryo sac। তাহলে প্রথমে এমএমসি থেকে যেটা মেগাস্পোর হচ্ছে 4টে সেটা মিওটিক ডিভিশন হচ্ছে এবং মিওটিক ডিভিশন থেকে যে এমব্রায়ো স্যাকটা মানে মেগাস্পোর থেকে যে এমব্রায়ো স্যাকটা হচ্ছে সেটা কিন্তু মাইটোটিক ডিভিশনে হচ্ছে। প্রথমে একটা থেকে দুটোতে কনভার্ট হলো, দেন দুটো থেকে কিন্তু চারটে থেকে 8টে। তাহলে এই একটা হলো, এখান থেকে এরকম হবে, সেখান থেকে এরকম এমন মানে 4টে এবং সেখান থেকে 8টে। আটটাতে কনভার্ট হবে। Stages of the embryo sac. It is to interest to note that these mitotic divisions are strictly free nuclear. এটা একটা ইন্টারেস্টের ব্যাপার যেটা ফ্রি নিউক্লিয়ার মাইটো ডিভিশন হচ্ছে, মানে মুক্ত নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। দ্যাট ইজ নিউক্লিয়ার ডিভিশনস আর নট ফলোড ইমিডিয়েটলি বাই দ্য সেল ওয়াল ফর্মেশন। এখানে এই যে ডিভিশনগুলো হলো এগুলো কিন্তু একটা তো সেল ওয়াল ফর্মেশন হয়নি, কেবলমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। আফটার দ্য 8 নিউক্লিয়ার স্টেজ, এই যে 8 নিউক্লিয়ার স্টেজ সেল ওয়ালস আর লেইড ডাউন লিডিং টু দ্য অর্গানাইজেশন অফ দ্য টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাক। এরপর এখানে সেল ফর্মেশন হবে যেটাতে কিনা একটা টিপিক্যাল এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী তৈরি হবে। অবজার্ভ দ্য ডিস্ট্রিবিউশন অফ সেলস ইনসাইড দ্য এমব্রায়ো স্যাক। এখানে আমাদের এটা দেখতে হবে, এই যে পার্টটা এখানে ডিস্ট্রিবিউশনগুলো দেখতে হবে যে 8টা যে নিউক্লিয়াস এটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে আছে, মানে সেরকমভাবে কিন্তু নেই, এক একটা পজিশন এক এক জায়গাতে আছে। আচ্ছা, 6 of the 8 nuclei are surrounded by the cell walls and organized into cells। এর মধ্যে 6টা যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু সেল ওয়াল দিয়ে সারাউন্ডেড আছে, অর্থাৎ ওপরের দিকটায় এবং নিচের দিকটায় সারাউন্ডেড আছে কিন্তু সেল ওয়াল দিয়ে। এবং দ্য রিমেনিং দ্য 2 নিউক্লিয়াই কল্ড পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াইটা কী হচ্ছে সেটা হচ্ছে বিলো দ্য সেগ অ্যাপারেটাস ইন দ্য লার্জ সেন্ট্রাল সেল। এবং হচ্ছে পোলার নিউক্লিয়াই যে আছে নিউক্লিয়াসটা সেটা কিন্তু মাঝ বরাবর থাকছে বা মেরু নিউক্লিয়াস এটাকে বলা হয়।
আচ্ছা, there is a characteristic distribution of the cells within the embryo sac. The three cells are grouped together in the micropylar end and constitute the egg apparatus. আচ্ছা, the three cells are grouped together in the at the micropylar region and constitute the egg apparatus. এর মধ্যে যে তিনটে নিউক্লিয়াস, যে তিনটে সেল অথবা নিউক্লিয়াসও বলা যায়, কারণ আমাদের বা আমরা কিন্তু এখানে নিউক্লিয়াসই পড়েছি, কিন্তু এখানে সেল দেওয়া আছে, যে তিনটি সেল যেগুলো হচ্ছে মাইক্রোপাইলার রিজন অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে থাকছে, সেটা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র করছে। দ্য এগ অ্যাপারেটাস ইন টার্ন কনসিস্ট অফ টু সাইনারগিডস অ্যান্ড ওয়ান এগ সেল। এবং এর মধ্যে যে গর্ভযন্ত্র থাকছে তার মধ্যে একটা হচ্ছে ডিম্বাণু অথবা ওভাম, এগ, উস্পর, অ্যান্ড আর একটা কী বলছে, এবং দুটো যেটা থাকবে সেটা হচ্ছে সাইনারগিডস আর হচ্ছে সহকারী কোষ। তিনটে মিলিয়ে করছে ওটা, ওর মধ্যে একটা যেটা বড়, একটা এটা, আর দুটো সহকারী কোষ থাকছে। দিস সাইনারগিডস হ্যাভ স্পেশাল সেলুলার থিকেনিংস অ্যাট দ্য মাইক্রোপাইলার টিপ কল্ড ফিলিফর্ম অ্যাপারেটাস। এই যে সাইনারগিডস বা সহকারী কোষ আছে সেটা যে ডিম্বকরন্ধ্রের দিক, যে দিকটা ডিম্বকরন্ধ্র সেই দিকে একটা নির্দিষ্ট একটা স্পেশাল সেলুলার থিকেনিং থাকছে, সেটাকে ফিলিফর্ম অ্যাপারেটাস বলা হয়, হুইচ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন গিল্ডিং দ্য পোলেন টিউবস ইনটু দ্য সাইনারগিডস। এখন দেখো, পোলেন টিউব বা পরাগনালী যখন আসছে তখন সেটা এক একটা ডিরেকশন থাকে, সেটা আমরা জানি। কোনোটা ডিম্বক মূলের দিকে আসে, কোনোটা ডিম্বক ত্বক দিয়ে, কোনোটা সহকারী কোষ দিয়ে, কোনোটা দুটো দিয়ে আসে, কোনোটা একটা সহকারী কোষ ডিম্বক মূল দিয়ে আসে বা ডিম্বক রন্ধ্র দিয়ে আসে, এরকম থাকে। তো যেদিক দিয়ে সহকারী কোষ দিয়ে যখন ডিম্বক মূলটা পরাগরেণুটা আসছে, সেইটাতে হেল্প করছে সেলুলার থিকেনিংটা। Three cells at the chalazar end are called the antipodals. Chalazar end বা ডিম্বক মূলের দিকে যে সেলগুলো থাকছে, তিনটা সেল, সেটাকে বলা হয় প্রতিপাদ সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। Three large central cell as mentioned earlier. The large central cell, যে মাঝখানে যেটা থাকছে সেটা আবার দুটো পোলার নিউক্লিয়াই, সেটার হচ্ছে দুটো নিউক্লিয়াস থাকছে, মেরু নিউক্লিয়াস, মানে মাঝখানে একটা সেল, তার মধ্যে দুটো নিউক্লিয়াস থাকছে। Thus a typical angiosperm embryo sac, এটা টিপিক্যাল একটা আদর্শ এমব্রায়ো স্যাক ফর্ম করছে অ্যাট ম্যাচুরিটি থ্রু দো 8 নিউক্লিয়াই ইজ 7 সেল, যেটা কিনা একটা নিউক্লিয়াস কিন্তু 7টা সেল থাকছে। তাহলে দেখো, এই যে পার্টটা আজকে আমরা করলাম, এটুকুর মধ্যে কিন্তু মোটামুটি সব কিছুই আমাদের লাগবে, কারণ প্রতিটাই আছে হচ্ছে ইনফরমেটিভ। যেমন এখানে দেখলাম, এই যে এখানে এই যে পার্টটা এটুকু পার্টে মোটামুটি একটা ওভারঅল ইন্ট্রোডাকশন হিসেবে দেওয়া আছে। যেমন হচ্ছে গাইনোসিয়ামের ইন্ট্রোডাকশন হিসেবে এই পার্টটুকুও লাগছে, এই পার্টটুকুও মোটামুটি একটা সব কিছুই লাগছে, কোনটা ইন্টেগুমেন্ট, হাইলাম, ফ্যানিকল, কিসের সাথে কি কানেক্ট থাকছে। এখানে মেগাস্পোরোজেনেসিসের একটা প্রসেস চলে আসছে। তারপর এখানে ফিমেল গ্যামেটোফাইট কী করে প্রডিউস হচ্ছে বা এমব্রায়ো স্যাক, সেটা দেওয়া আছে। এবং এটাও কিন্তু একটা স্ট্রাকচার, এগুলো কিন্তু সবই লাগবে। এবং আমি এখানে যে ছবিগুলো করেছি, এই যে এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য করেছি। তোমরা যখন করবে, এবং কম্পিটিটিভ এক্সামে সাধারণত এরকম ছবি আসে না, কিন্তু ছবি মনে রাখলে কি হয়, যখন মানে আরও অনেক রকম চ্যাপ্টার যেহেতু তখন পড়ে যেতে হবে, তো ওই ছবিগুলো মনে রাখলে হচ্ছে মানে আত্মস্থ করতে কিন্তু সুবিধা হবে। তো এবার আমরা পলিনেশনটা একটু স্টার্ট করি, কারণ মোটামুটি যেটা এতক্ষণ করলাম সেটাতে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু বেশি ভিডিও বড় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে অনেকেরই নেটের প্রবলেম হয়ে যায় বা অনেক রকম অসুবিধা থেকে থাকে, এবং আমার একটু নেটওয়ার্কের সমস্যা আছে, সেজন্য বেশি লেন্দি ভিডিও আমি করতে পারবো না। তাই পলিনেশনটা একটু স্টার্ট করি এবং বাকি পার্টটা আমরা কালকে করে নেব পলিনেশনের। তো in the preceding sections you have learned the male and female gametes in the flowering plants are produced in the pollen grain and embryo sac respectively. তাহলে যে মেল গ্যামেটটা সেটা হচ্ছে পোলেন গ্রেইনে অ্যান্ড দ্য ফিমেল গ্যামেটটা সেটা হচ্ছে এমব্রায়ো স্যাকে হচ্ছে। অ্যাজ বোথ ইউ গ্যামেটস আর নন মোটাইল, বোথ যে গ্যামেটগুলো সেটাই হচ্ছে। আচ্ছা, তাহলে এবার প্রতিটি নন মোটাইল হয়, এবং সেটাকে কিন্তু যেমন পরাগনালীর মাধ্যমে যে পরাগরেণুটা পড়ছে সেটা কিন্তু পোলেন গ্রেনগুলো নিজে থেকে পড়ছে না, ওটা কিন্তু নন মোটাইলই হচ্ছে, কারণ ওর মধ্যে কিন্তু কোনো সিলিয়া বা ফ্ল্যাজিলা কিছু আমরা পাইনি। নর্মাল আমরা কি পেয়েছি, ওখানে এক্সাইন, এন্টাইন যে স্তরগুলো আছে, এনভেলপগুলো, সেগুলো। তো সেই যে প্রসেসটা, অর্থাৎ যেভাবে একটা
মেল গ্যামেটই বলছি, মেল গ্যামেট থেকে যে ফিমেল গ্যামেটে নিয়ে আসা হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় পলিনেশন বা পরাগযোগ। তো পলিনেশন ইজ দ্য মেকানিজম টু অ্যাচিভ দ্য এই উদ্দেশ্যটা পূরণ করার জন্য যে মেকানিজমটা সেটা হচ্ছে পলিনেশন। ট্রান্সফারস অফ পোলেন গ্রেন শেড ফ্রম দ্য অ্যান্থার থেকে অর্থাৎ পরাগধানী থেকে বিদরিত হওয়ার পর পোলেন গ্রেনটাকে যে ট্রান্সফার করে নেওয়া যাওয়া হচ্ছে টু দ্য স্টিগমা অফ দ্য পিস্টল ইজ কল্ড, পিস্টল ইজ টার্মড অ্যাজ পলিনেশন। এই যে ওই অ্যান্থার থেকে বিদরিত হওয়ার পর সেটাকে যে স্টিগমা অর্থাৎ গর্ভমুণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকেই কিন্তু বলা হয় স্টিগমা অর্থাৎ গর্ভমুণ্ডে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রসেসটাকে কিন্তু বলা হয় পলিনেশন, বা গর্ভপত্রের যে গর্ভমুণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে হচ্ছে পলিনেশন বলা হয়। ফ্লাওয়ারিং প্ল্যান্টস হ্যাভ evolved an amazing array of adaptation to achieve pollination. পলিনেশন অ্যাচিভ করার জন্য ফ্লাওয়ারিং প্ল্যান্টের কিন্তু নানা রকমের অ্যাডাপ্টেশন রয়েছে। দে মেক ইউজ টু এক্সটার্নাল এজেন্টস টু অ্যাচিভ পলিনেশন। তারা কিন্তু অনেক সময় কিছু অ্যাডাপ্টেশন রয়েছে, মানে স্ট্রাকচারালি অ্যাডাপ্টেশন রয়েছে, কিছু কিন্তু আবার হচ্ছে এক্সটার্নাল এজেন্টও কিন্তু থাকছে। ক্যান ইউ লিস্ট দ্য পসিবল এক্সটার্নাল এজেন্ট? এখানে কি কিছু পসিবল এক্সটার্নাল এজেন্টের নাম বলতে পারবে? সেরকম একটা কোশ্চেনও। এবার পলিনেশনের যে বিভিন্ন যে এজেন্ট আছে, তারপর হচ্ছে সোর্স, যে সোর্স অফ পলিনেশন কিন্তু অনেক রকমভাবে ডিভাইড হয়, তিনভাবে এখানে দেওয়া আছে। অটোগ্যামি, ইন দিস টাইপ পলিনেশন ইজ অ্যাচিভড উইদিন দ্য সেম ফ্লাওয়ার। এখানে একটা ফ্লাওয়ারের মধ্যে কিন্তু পলিনেশনটা হচ্ছে। ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ আ সেম ফ্লাওয়ার। একই ফ্লাওয়ারেরই অ্যান্থার থেকে সেই ফ্লাওয়ারের কিন্তু স্টিগমাতে হতে হবে, মানে স্টিগমাতে হচ্ছে মানে পোলেন গ্রেনের ট্রান্সফরমেশনটা হবে। এবার বলে রাখা ভালো যে এইটা কেবলমাত্র হার্মাফ্রোডাইটের ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ উভলিঙ্গ, মানে যে ফুলে অর্থাৎ হচ্ছে স্ত্রীস্তবক ও পুংস্তবক দুটোই থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে হার্মাফ্রোডাইট। এবার in a normal flower which opens and exposes the anthers and the stigma, complete autogamy is rather rare. যে নর্মাল কিছু একটা নর্মাল ফুলে বা সাধারণ ফুলে যেটা কিনা হচ্ছে অ্যান্থার অ্যান্ড স্টিগমা দুটোকে একসাথে এক্সপোজ করে দিচ্ছে, সেটাতে আবার কিন্তু কমপ্লিট অটোগামি নাও হতে পারে। অটোগামি ইন সাচ ফ্লাওয়ার্স রিকোয়ার্স সিনক্রনি ইন পোলেন রিলিজ অ্যান্ড স্টিগমা রেসপেক্টিভিটি অলসো। এবার রিসেপটিভিটি অলসো। অটোগামি কীরকম কিছু ফুলে কি দরকার হবে? এই সমস্ত ফুলে হচ্ছে পোলেন রিলিজের দরকার হবে এবং হচ্ছে স্টিগমা যে নেবে সেটারও দরকার হবে। দ্য অ্যান্থার্স অ্যান্ড স্টিগমা should lie close to each other so that the self pollination can occur. Self pollination যাতে হয় সেজন্য ওদেরকে কিন্তু খুব কাছাকাছি থাকতে হবে। should lie মানে হচ্ছে অ্যান্থার অ্যান্ড স্টিগমাকে খুব কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, some plants such as viola, common pansy, oxalis and the camellia produce two types of flowers. একটা হচ্ছে Chasmogamous flowers which are similar to flowers of other species with exposed anther and stigma, and the ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার্স উইচ ডু নট ওপেন অ্যাট অল। তাহলে কিছু ফুলে, যেমন কিছু ফুলে দু রকমের, মানে কিছু প্ল্যান্টে দু রকমের ফুল পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাসমোগ্যামাস, যেটা কিনা হচ্ছে এন্থার অ্যান্ড এক্সপোজ, দুটো এক্সপোজ হয়ে যাচ্ছে, এবং একটা হচ্ছে ক্লিস্টোগ্যামাস, যেটা হচ্ছে একসাথে এক্সপোজ হচ্ছে না, ওপেন থাকছে না। ইন সাচ ফ্লাওয়ার্স দ্য অ্যান্থার্স অ্যান্ড স্টিগমা লাই ক্লোজ টুগেদার। এই যে ক্লিস্টোগ্যামাসে কী হচ্ছে, এইগুলোতে কী হয় যে ওরা অ্যান্থার অ্যান্ড স্টিগমা খুব কাছাকাছি থাকছে। when anthers dehiscence in the flower buds, যখন হচ্ছে বিতরিত হয়ে যাচ্ছে পোলেন গ্রেন কাম কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা টু এফেক্ট দ্য পলিনেশন, তখন এটা কিন্তু স্টিগমার খুব কাছাকাছি চলে আসছে পোলেন গ্রেনগুলো, যাতে হচ্ছে পলিনেশনটা হয়। দ্যাস ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস, এবং এগুলো সেটা এই জন্য অটোগ্যামাস, কারণ এটা একই ফুলেই হচ্ছে। দেয়ার ইজ নো চান্স অফ ক্রস পলিনেশন ল্যান্ডিং অন দ্য স্টিগমা। হ্যাঁ, এটা কোনোভাবে ক্রস পলিনেশন হয় না। অ্যান্ড ক্লিস্টোগ্যামা ফ্লাওয়ার প্রডিউস অ্যাশার্ট সিড সেট ইভেন ইন অ্যাবসেন্স অফ পলিনেটার্স, এবং এটা পলিনেটার্সের অ্যাবসেন্সে কিন্তু ক্লিস্টোগ্যামার ফ্লাওয়ারগুলো হচ্ছে সিড প্রডিউস করছে। ডু ইউ থিঙ্ক দ্য ক্লিস্টোগ্যামি ইজ অ্যাডভান্টেজেস ও ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য প্ল্যান্ট? হোয়াই? এটা অবশ্যই কিন্তু আমার মতে এটা অ্যাডভান্টেজ বলা চলে ক্লিস্টোগ্যামিকে, কারণ এক্ষেত্রে কোনো পলিনেটারির দরকার হচ্ছে না এবং এটা কিন্তু নিজে থেকেই হচ্ছে। অথবা যদি ডিসঅ্যাডভান্টেজ বলা চলে এক সেন্সে, কারণ এক্ষেত্রে যেহেতু কোনো পলিনেটার লাগছে না, তো সেজন্য এক্ষেত্রে কোনো নিউ কিন্তু ক্যারেক্টারও আসছে না।
এবার গেটানোগামি, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। তাহলে অটোগামিতে ছিল ফ্লাওয়ার টু ফ্লাওয়ার সেম প্ল্যান্ট, গেটানোগামিতে হচ্ছে একই গাছের অন্য দুটো ফ্লাওয়ারের মধ্যে এটা হচ্ছে, এটাও কিন্তু একটা স্বপরাগযোগ হয়। অলদো গেটানোগামি ইজ ফাংশনালি ক্রস পলিনেশন ইনভলভিং এ পলিনেটিং এজেন্ট। এখানে তো পলিনেটিং এজেন্টেও কিন্তু এটাকে কিন্তু তোমার হচ্ছে ক্রস পলিনেশন বলা যায় না, কারণ নিজে থেকে তো পড়ছে না, একটা ফ্লাওয়ার থেকে আর একটা ফ্লাওয়ারে কী করে নিজে থেকে পোলেনটা পড়বে, সেক্ষেত্রে নিশ্চয়ই কাউকে দরকার হচ্ছে, তার জন্য এটা কিন্তু ক্রস পলিনেশন হচ্ছে, অর্থাৎ স্বপরাগযোগ ঠিক বলা চলছে না এটাকে। জেনেটিক্যালি এটি সিমিলার টু দ্য অটোগামি, এবার এটাকে সিমিলারও বলা চলে, কারণ এখানে পোলেন গ্রেনটা একই প্ল্যান্ট থেকে হচ্ছে, অর্থাৎ যেহেতু বললাম যে গেটানোগামি স্বপরাগযোগ, এটা এক সেন্সে বলা চলছে যেহেতু একটা একই গাছ থেকে হচ্ছে, কারণ আমরা কি জানি একই গাছের একই ফুলে বা একই গাছের অন্য দুটো ফুলের মধ্যে যদি হয় সেটা স্বপরাগযোগ বলা চলে। আবার ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ বলা যায় যখন হচ্ছে যেহেতু এক্ষেত্রে পলিনেটিং এজেন্টের দরকার হচ্ছে বা পলিনেটারের দরকার হচ্ছে। অ্যান্ড লাস্ট এটা জেনোগামি, এটা অবশ্যই একটা ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ আ ডিফারেন্ট প্ল্যান্ট, যখন দুটা ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে। দিস ইজ অনলি টাইপ অফ পলিনেশন উইচ ডিউরিং পলিনেশন ব্রিংস জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপস অফ পোলেন গ্রেনস টু দ্য স্টিগমা। এটাই এমন একটা পলিনেশন যেটাকে কিনা হ্যাঁ ডিফারেন্ট টাইপস অফ পলিনেটিং, মানে জেনেটিক্যালি ডিফারেন্ট, মানে হচ্ছে যেহেতু দুটো আলাদা গাছের মধ্যে হচ্ছে তাহলে ওদের জেনেটিক্যালি ওরা আলাদাই হবে। তো পোলেন গ্রেন আর হচ্ছে স্টিগমাটা হচ্ছে এটাই এমন একটা প্রসেস বা পলিনেশন যেখানে কিনা জেনেটিক্যালি ডিফারেন্ট স্টিগমা কিন্তু জেনেটিক্যালি ডিফারেন্ট পলেন গ্রেনগুলো হচ্ছে স্টিগমাতে পড়ছে। তো আজকে আমি এটুকুই রাখবো। নেক্সট দিন থেকে আমি হচ্ছে নেক্সট ভিডিওতে এই এজেন্টস পলিনেশনটা করব। আপাতত তোমরা এটুকু দেখো এবং এটুকু দেখো, যদি কোনো অসুবিধা কমেন্ট করো, এবং কোনো অসুবিধা হলে সাথে সাথে আমি রিপ্লাইও দিয়ে দেবো তোমাদের কমেন্ট দেখে। এবং আমি এটা মোটামুটি যেগুলো পড়লাম এদের এগুলো সব কিছুই কিন্তু হচ্ছে নোটের আকারেই পড়তে হবে, কারণ এগুলো কিছু বাদ দেওয়ার নেই, শর্ট কোয়েশ্চেন হিসাবে করতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে বেসিক্যালি শর্ট কোয়েশ্চেন হিসেবেই আসে এবং আমরা এনসিইআরটি পড়ছি যাতে শর্ট কোয়েশ্চেন কভার করতে পারি। তো এখান থেকে মোটামুটি সবই পড়তে হবে, তাও আমি যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো নোট করে তোমাদের আমি প্রোভাইড করব এর পরের ভিডিওতে। আশা করি তোমরা সেগুলো পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য তোমরা এগুলো দেখো, অসুবিধা হলে আমার কমেন্টে জানাও, এবং যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো সুবিধা হয় প্লিজ লাইক করো এবং একটু সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো একান্তই নাই লেগে থাকে তাহলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফিরে আসবো পরের ভিডিওতে।